কখন যে কার সাথে কি ঘটে যায় এটা কিন্তু 1 মিনিট আগেও অনুমান করা যায় না। 1 মিনিট আগেও অনুমান করতে পারবেন না যে 1 মিনিট পরে আপনার সাথে কি ঘটতে চলেছে। তার কারণ এটা সম্পূর্ণই আল্লাহ তাআলার উপর, তার ইচ্ছাতেই সবকিছু ঘটে থাকে। 1 মিনিট আগেও যদি মানুষ জানতো 1 মিনিট পরে তার সাথে কি ঘটতে চলেছে, তাহলে সে কতই না প্রস্তুতি গ্রহণ করে রাখতো অন্তত সেই মুহূর্তটাকে মোকাবেলা করার জন্য। যাই হোক, এটা তো আর সম্ভব না, সবকিছুই আল্লাহ তাআলার উপর, তিনি ভালো মন্দ সবকিছু নির্ধারণ করে থাকে। এটাই চিরন্তর সত্য এবং বাস্তব, এটাই সবাইকে মেনে নিতে হবে। আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। বেশ অনেকটা সময় পরে আবারও নতুন একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। বিভিন্ন কারণেই কিন্তু ব্লগ ভিডিও শুট করা হচ্ছে না এবং আপনাদের সাথে শেয়ারও করা হচ্ছে না। যাই হোক, অনেকদিন পরে যেহেতু ভিডিও শেয়ার করছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি বেশ কয়েকদিন আগের, ঈদের ঠিক সপ্তাহখানেক পরের ভিডিও ছিল। আমার বাবা মা কিন্তু চিটাগং এসেছিল আমার বাসায় বেড়ানোর জন্য ঈদের ঠিক 2 দিন পর। তারা আমার বাসায় 2 দিন ছিল, তৃতীয় দিনের দিন চলে গিয়েছিল এবং তারা ঢাকা যাবার 2 দিন পরেই কিন্তু আমাকে আবার ঢাকা যেতে হয়েছিল ইমার্জেন্সিতে। কেন যেতে হয়েছিল সেটাই আর কি বলছি এখন আপনাদেরকে। আমার আব্বা কিন্তু যখন চিটাগং এসেছিল আমার বাসাতে খুব জ্বর নিয়ে এসেছিল এবং এতটাই অসুস্থ ছিল যে বিছানা থেকে উঠতে পারতো না। জ্বর এই আসতো এই চলে যেত, 104, 103, 102 এর নিচে জ্বর থাকতোই। এর আগেও জ্বর ছিল কিন্তু এতটা জ্বর ছিল না, হালকা জ্বরই ছিল। মূলত ঈদের আগে সে কোনো এক কারণে শরীরে একটু ব্যথা পেয়েছিল, তার থেকে হালকা হালকা জ্বর। এরপরে অনেক বেশি জ্বর চলে এসেছিল, তো সে হাতে মাপা কিছু ওষুধ খাচ্ছিল, এগুলো দিয়ে কোনো কাজই হচ্ছিল না। আমার বাসায় যেহেতু 2 দিন ছিল আর শরীরও অনেক বেশি খারাপ ছিল, তারপর আমরা এখানে ডক্টর দেখিয়ে তাকে অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়েছিলাম। এগুলো খাওয়ার পরে জ্বর চলে যেত কিন্তু আবারও চলে আসতো, শরীরে কাঁপুনি দিয়ে জ্বর চলে আসতো। তো তৃতীয় দিনের দিন তো আব্বা চলে গেল ঢাকাতে। ঢাকাতে গিয়ে নাকি ভালো ডাক্তার দেখাবে, মেডিকেলে টেস্ট করাবে, কেন তার শরীর থেকে জ্বর নামছে না। ওষুধ খেলে মোটামুটি একটু সুস্থ হয়, তারপরে কিন্তু আবারও আগের মতোই জ্বর চলে আসে। আর ঢাকাতে যাবার পরে নাকি তার খাবারের রুচি একদমই ছিল না, কোনো কিছুই খেত না। তারপর তাকে যেদিন ঢাকাতে গেল সেদিন সন্ধ্যাতে মেডিকেলে নিয়ে যাওয়া হলো, ওইখানে বিভিন্ন ধরনের টেস্ট দেয়া হয়েছে। পরের দিন যখন টেস্টের রিপোর্ট নিয়ে যাওয়া হলো তখন ডক্টররা তাকে সাজেস্ট করলো ওইখানে ভর্তি হবার জন্য, যেহেতু সে একদমই খাওয়া দাওয়া খেতে পারছে না, কোনো ধরনের খাবারই খেতে চাচ্ছিল না। তারপর আর কি তাকে ভর্তি নিয়ে নেয়, কিন্তু তার শরীরে কি সমস্যা এটা কিন্তু ডাক্তাররা বের করতে পারছিল না। আগের দিন সন্ধ্যায় সে মেডিকেলে ভর্তি হয়েছিল, মানে সোমবার, তারপরে মঙ্গলবার। আমি ভেবেছিলাম যে মঙ্গলবার হয়তো তাকে রিলিজ করে দিবে, কিন্তু তাকে কোনো মতেই রিলিজ করছিল না, শরীরের অবস্থা আরো খারাপ হচ্ছিল। তো সারার বাবাকে বললাম যে রাতের গাড়িতে আমাকে যেন ঢাকাতে দিয়ে আসে ইমার্জেন্সিতে। কোরবানির ঈদে যেহেতু তার একদমই ছুটি থাকে না, তো ইমার্জেন্সিতে একদিনের জন্য হলেও ছুটি নিয়ে যেন আমাকে ঢাকাতে দিয়ে আসে, সে মতোই সে কিন্তু একদম রাতের টিকিট করেছিল আমাদের জন্য। তারপর খুব তাড়াহুড়া করে সবকিছু গুছিয়ে চলে যাচ্ছি। কোরবানির ঈদটা কিন্তু বেশিরভাগ সময় চিটাগংয়ে করা হয়, কোথাও যাওয়া হয় না। আর এবারের ঈদটা কিন্তু আমাদের সবার জন্য একটু অন্যরকম ছিল, এর আগে কখনো এমন পরিস্থিতিতে পড়তে হয়নি, অন্তত আমার আব্বাকে এরকম অসুস্থ আমরা কখনোই দেখিনি। আমরা কিন্তু সবাই অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। এদিকে আমাদের হোটেলের যাত্রা বিরতি দিয়েছিল কুমিল্লাতে গ্রিন ভিউ হোটেলে। এই ফার্স্ট টাইম এই হোটেলে নেমেছিলাম, আর এবার কিন্তু আমরা স্লিপার বাসে করে যাচ্ছিলাম। তো আমরা 2 বেডের একটা কেবিন নিয়েছিলাম, পার সিট আমাদের নিয়েছিল 1300 টাকা করে। আপনারা অনেকেই কিন্তু দাম জানতে চান, সেজন্য আর কি বলে দিলাম। ডাবল সিটের জন্য আমাদের থেকে নিয়েছিল 2600 টাকা। এমনিতে কিন্তু টিকিটে 1500 টাকা করে সিট লেখা থাকে, আপনারা একটু দামাদামি করে নেবেন, তাহলে কিন্তু একটু কম রাখে। আমরা 4 জন খুব সুন্দরভাবেই কিন্তু ডাবল বেডে আরাম করে আসতে পেরেছি। হোটেলে নেমে ফ্রেশ হয়ে কোনো কিছু খাওয়া হয়নি, বাচ্চাদের জন্য খাবার তো আগেই নিয়ে নিয়েছিলাম। তারপর এখান থেকেও কিছু কিনে নিলাম, এগুলো গাড়িতে বসে ওরা আরাম করে খেতে পারবে। এখানে খাওয়াতে গেলে আবার অনেকটা সময় লেগে যাবে। 20 মিনিটের যাত্রা বিরতি শেষ করে আমরা কিন্তু আবারও গাড়িতে উঠে যাব, আর তারপরে কিন্তু গাড়িটি আবারও ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যাবে। তো এটা কিন্তু কখনোই ভাবিনি হঠাৎ করে এরকম জরুরি ভিত্তিতে ঢাকাতে যেতে হবে। তো আর মাত্র 3 দিন পরেই কিন্তু সারার মাদ্রাসা খুলে যেত, মানে শনিবারে খুলে যেত। আমরা কিন্তু মঙ্গলবারে রওনা হয়ে গিয়েছিলাম। আমার আব্বা যখন চিটাগং থেকে ঢাকা গিয়েছিল প্রাইভেট কার নিয়ে নিয়েছিল, তো আমাকেও বলেছিল সাথে যাবার জন্য, 2-1 দিন একটু ঘুরে আসার জন্য। তো আমি বলেছিলাম যে না, এখন আর যাব না, 2 দিন পরেই তো সারার মাদ্রাসা খুলবে, ঈদের ছুটি শেষ, এখন আর গিয়ে কি করব। কিন্তু পরিস্থিতি এমন একটা পর্যায়ে নিয়ে এসেছে যে আব্বা চিটাগং থেকে চলে আসার ঠিক 2 দিন পর কিন্তু আমাকে ঢাকাতে আসতে হলো। আমাদের গাড়ি
কলাবাগান দাঁড়িয়েছিল। আমরা কলাবাগান নেমে সিএনজি নিয়ে সোজা চলে যাচ্ছি হসপিটালে। ব্যাগপত্র সব নিয়ে চলে যাচ্ছি। আগে আব্বার সাথে দেখা করব, তারপরে কিন্তু বাসাতে যাব। কলাবাগান থেকে আমাদের মেডিকেলে যেতে খুব বেশি সময় লাগেনি, যেহেতু সিটি হসপিটাল কলাবাগানের খুব কাছেই ছিল। আর সকাল টাইম রাস্তাঘাট একদমই ফাঁকা ছিল, খুব তাড়াতাড়ি চলে গিয়েছিলাম। আমরা যে টাইমে গিয়েছিলাম ওই টাইমে কিন্তু আমার যা এবং ভাসুর তারাও গ্রাম থেকে ঢাকাতে এসেছিল। তো আব্বাকে দেখে তারাও বাসাতে চলে যাবে, তো একসাথেই গিয়েছিলাম। আব্বাকে দেখে তাকে সকালে নাস্তা করিয়েছি। আমি যে অরেঞ্জ কেক এবং চকলেট কেক বানিয়ে এনেছিলাম সেগুলোই 2 পিস খাইয়ে দিয়েছি। সে কিন্তু কোনো ধরনের ভারী খাবার বা শক্ত খাবার খেতে পারে না, মানে দাঁত দিয়ে চিবিয়ে কোনো খাবার খেতে পারে না। লিকুইড জাতীয় খাবার দিতে হয় তাকে। তারপরও সে 2 পিস কেক খেয়েছিল, পানি দিয়ে ভিজে সেই কেক খাইয়ে দিয়েছিলাম। সে যেহেতু আমার হাতের কেক খেতে অনেক বেশি পছন্দ করে সেজন্য বানিয়ে এনেছিলাম। তো 2 পিস কেক যেহেতু খেয়েছিল, তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। আব্বার সাথে দেখা করে 1.5 থেকে 2 ঘন্টার মতো ছিলাম। তারপর লাগেজ পত্র সবকিছু নিয়ে বাসায় চলে গিয়েছি। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আবারও আমি আমার মার সাথে সাইদ আব্দুল্লাহকে নিয়ে চলে এসেছি। এদিকে সারা বাবা ঘুমাচ্ছিল এবং সারা বাসাতেই ছিল। আর এবার এসে দুপুর পর্যন্ত ছিলাম। এভাবেই কিন্তু দিনে 2 থেকে 3 বার মেডিকেলে আসা হতো। বাসাতে কোনো মতে মন বসতো না, মনে হতো মেডিকেলে গিয়ে বসে থাকলেও ভালো লাগবে। যাই হোক, আজকের ভিডিওটি তাহলে এ পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিবেন, লাইক দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।